Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. প্রথমেই একটা সিনারিও ভাবা যাক। ধরুন ড্রোনটা আরামে উড়ে যাচ্ছে আর ঠিক তখনই প্রচণ্ড জোরে একটা হাওয়ার ঝাপটা এলো। কি হতে পারে? ড্রোনটা কি টালমাটাল হয়ে এদিক ওদিক চলে যাবে নাকি নিজের রাস্তা ঠিক রেখে একদম লক্ষ্যে পৌঁছাবে? কন্ট্রোল সিস্টেমের আসল মজাটা কিন্তু এখানে শুরু হয়। ওই যে হাওয়ার ঝাপটা সামলে নিয়ে আবার নিজের পথে ফিরে আসার ক্ষমতা, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ওটাকেই আমরা বলি স্টেবিলিটি বা স্থিতিশীলতা। একটা সিস্টেম কতটা ভালো কাজ করবে তা কিন্তু পুরোপুরি তার স্টেবিলিটির ওপর নির্ভর করে। তাই আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হল ড্রোনটাকে স্টেবল বানানো। এখন ড্রোনটাকে স্টেবল করার জন্য ইঞ্জিনিয়ারদের হাতে কিন্তু বেশ কিছু অসাধারণ টুলস আছে। তার মধ্যে প্রথম যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো রুট লোকাস টেকনিক। সহজ করে বললে এটা হলো ড্রোনের সমস্ত সম্ভাব্য ওড়ার পথের একটা ম্যাপ তৈরি করার মতো। দেখুন, আমাদের হাতে প্রধানত দুটো কৌশল আছে। একদিকে রুট লোকাস, যেটা পথের বিশ্লেষণ করে, আর অন্যদিকে ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস, যেটা ড্রোনটা বিভিন্ন কমান্ডে কেমন রিয়্যাক্ট করে তার বিশ্লেষণ করে। দুটো পদ্ধতির লক্ষ্য কিন্তু একটাই, আমাদের ড্রোনটাকে সুরক্ষিত রাখা। এই রুট লোকাসের ম্যাপটা একটা গ্রাফের ওপর আঁকা হয়, যেটাকে বলে এস প্লেন। এখানে যে ক্রস চিহ্নগুলো দেখছেন ওগুলো হলো পোলস। পোলস মানে হলো ড্রোনের নিজের দুর্বলতা, মানে টালমাটাল হওয়ার স্বাভাবিক টেন্ডেন্সি। আর ওই গোল চিহ্নগুলো মানে জিরোস হলো ইঞ্জিনিয়ারের দেওয়া কন্ট্রোলার, যেটা ওই দুর্বলতাগুলোকে শুধরে দেয়। আর এই ম্যাপের একটাই গোল্ডেন রুল, সবচেয়ে জরুরি নিয়ম। সিস্টেমকে স্টেবল রাখতে হলে সমস্ত পোলসকে গ্রাফের বাদিকে মানে সেফ জোনে রাখতে হবে। যেই একটা পোলও ডান দিকে চলে গেল, সঙ্গে সঙ্গে বিপদ, মানে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। কন্ট্রোলারের একটা পাওয়ার নবের মতো জিনিস আছে, যাকে আমরা বলি গেইন বা কে। ভাবুন, গেইন যদি খুব কম হয় ড্রোনটা খুব স্লো আর অলস হয়ে যাবে। যদি গেইন একদম ঠিকঠাক থাকে ড্রোনটা হবে পারফেক্ট, খুব রেসপন্সিভ। কিন্তু যদি গেইন খুব বেশি বাড়িয়ে দেওয়া হয় ড্রোনটা তখন অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যাবে আর বারবার ভুল শোধরাতে গিয়ে নিজে আনস্টেবল হয়ে পড়বে। আর এই ছবিটা কি দারুণভাবে দেখাচ্ছে দেখুন। আমরা যখনই গেইন বাড়াই পোলসগুলো তাদের নির্দিষ্ট পথ মানে রুট লোকাস ধরে সরতে থাকে। ইঞ্জিনিয়ারের কাজ হলো এটা খেয়াল রাখা যে গেইন বাড়াতে গিয়ে পোলসগুলো যেন কোনোভাবেই ডান দিকের ওই বিপজ্জনক এলাকায় চলে না যায়। তাহলে চট করে মনে করার চেষ্টা করুন তো, একটা সিস্টেমকে স্টেবল রাখার জন্য তার পোলসগুলোকে এস প্লেনের কোন দিকে রাখাটা মাস্ট? উত্তরটা একদম সোজা, অবশ্যই বাম দিকে। বেশ, পথের ম্যাপ তো তৈরি হলো, কিন্তু শুধু পথ জানলেই তো হবে না, তাই না? ড্রোনটা বিভিন্ন কমান্ডে কেমন রিয়্যাক্ট করে সেটাও তো জানতে হবে। তো এবার সময় ড্রোনের একটা স্ট্রেস টেস্ট করার, আর এই টেস্টটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালিসিস। এই পরীক্ষার জন্য ইঞ্জিনিয়ারদের সবচেয়ে পছন্দের টুল হল বোডে প্লট। এর দুটো অংশ আছে। গেইন প্লট আমাদের দেখায় যে ড্রোনটা বিভিন্ন স্পিডের কমান্ডে কতটা জোরে বা আস্তে সাড়া দেয়, আর ফেজ প্লট দেখায় যে কমান্ড পাওয়ার পর ড্রোনটা কাজটা করতে কতটা দেরি বা ল্যাগ করে। প্রত্যেকটা সিস্টেমের মানে আমাদের ড্রোনেরও একটা দুর্বল পয়েন্ট থাকে। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির কমান্ড পেলেই ড্রোনটা হয়তো মারাত্মকভাবে কাঁপতে শুরু করবে। এই বিশেষ ফ্রিকোয়েন্সিটাকেই বলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। ইঞ্জিনিয়ারদের জন্য এই পয়েন্টটা খুঁজে বের করাটা ভীষণ জরুরি, যাতে ড্রোনটা কোনোদিনও ওই পরিস্থিতিতে না পড়ে। বোডে প্লট ছাড়াও কিন্তু আরও কিছু টুলস আছে, যেমন নাইকুইস্ট প্লট, পোলার প্লট বা নিকোলস চার্ট। এগুলোর প্রত্যেকটাই আমাদের ড্রোনের রিয়াকশনকে একটু ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে সাহায্য করে। তাহলে বোডে প্লট থেকে আমরা সিস্টেমের প্রতিক্রিয়া নিয়ে কোন দুটো মেইন ইনফরমেশন জানতে পারি? একটা হলো গেইন মানে আউটপুটের বৃদ্ধি, আর অন্যটা হলো ফেজ মানে প্রতিক্রিয়ায় কতটা দেরি হচ্ছে। এতক্ষণ আমরা দেখলাম সিস্টেমটা স্টেবল কিনা, মানে একটা হ্যাঁ বা না এর উত্তর।
কিন্তু এখন প্রশ্ন হল সিস্টেমটা কতটা স্টেবল, বিপদের সীমানা থেকে ঠিক কতটা দূরে আছে। এই দূরত্বটাকেই বলে রিলেটিভ স্টেবিলিটি। আর এটা মাপার জন্য আমাদের সুরক্ষা বাফার বা সেফটি মার্জিন ক্যালকুলেট করতে হবে। এই সেফটি মার্জিনে দুটো ভাগ আছে। এক, গেইন মার্জিন। এটা আমাদের বলে যে কন্ট্রোলারের পাওয়ার আর কতটা বাড়ালেও সিস্টেমটা ঠিকঠাক থাকবে। আর দুই, ফেজ মার্জিন। এটা বলে যে সিস্টেমে আরও কতটা দেরি হলেও সেটা আনস্টেবল হবে না। দুটোই হলো আমাদের সেফটি বাফার। এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। ভাবুন, গেইন মার্জিন হল পাওয়ার বাফার আর ফেজ মার্জিন হল টাইম বাফার। গেইন মার্জিন যেন জিজ্ঞেস করছে আমি আর কতটা জোর লাগাতে পারি, আর ফেজ মার্জিন জিজ্ঞেস করছে সিস্টেমটা আর কতটা দেরি সহ্য করতে পারবে। এই চার্টটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। মার্জিন যত বেশি, আমাদের ড্রোন তত বেশি স্টেবল। দেখুন, হাই মার্জিন মানে সিস্টেমটা একদম সেফ। মার্জিন কমে গেলে ঝুঁকি বাড়তে থাকে, আর মার্জিন যদি নেগেটিভ হয়ে যায় তার মানে সিস্টেমটা অলরেডি আনস্টেবল। তাহলে একটা সিস্টেমের গেইন আর ফেজ মার্জিন যত বেশি হবে তার স্টেবিলিটি সম্পর্কে কি বলা যেতে পারে? একদম ঠিক, সিস্টেমটি তত বেশি স্থিতিশীল এবং নিরাপদ। দারুণ! আমরা আমাদের ড্রোনটাকে সুরক্ষিত রাখার জন্য দরকারি সব কৌশল শিখে নিয়েছি। আমাদের মিশন প্রায় সম্পন্ন। চলুন পুরো ব্যাপারটা একবার ছোট্ট করে গুছিয়ে নেওয়া যাক। একজন কন্ট্রোল ইঞ্জিনিয়ারের এটাই হলো চেকলিস্ট। প্রথমে লক্ষ্য ঠিক করা, তারপর রুট লোকাস দিয়ে সিস্টেমের সম্ভাব্য পথগুলো দেখে নেওয়া, এরপর ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস দিয়ে তার রিয়াকশন টেস্ট করা, আর সবশেষে গেইন ও ফেজ মার্জিন দেখে তার সুরক্ষার মাত্রাটা কনফার্ম করা। আর একটা কথা মনে রাখতে হবে, এই জ্ঞানটা শুধু ড্রোন বা পরীক্ষার জন্য নয়। আজ আমরা যা শিখলাম, স্টেবিলিটির এই প্রিন্সিপালগুলোই কিন্তু সেলফ ড্রাইভিং গাড়ি, অ্যাডভান্সড রোবটিক্স আর ভবিষ্যতের স্মার্ট গ্রিডের মতো টেকনোলজির একদম মূল ভিত্তি। তাই এই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পারলে ভবিষ্যতের প্রযুক্তি জগতে আমাদের জন্য অনেক দরজা খুলে যাবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখুন তো, ভবিষ্যতের এমন কোনো অটোমেটেড সিস্টেম কি আছে যা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের এই মূল নীতিগুলো ছাড়া তৈরি করা সম্ভব হতে পারে? উত্তরটা সম্ভবত না। আর এখানেই কিন্তু এই বিষয়ের আসল গুরুত্ব আর মজাটা লুকিয়ে আছে।